শুরু করছি পরিযান উপন্যাস লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১০। নাঈম নিজের ঘরে শুয়ে আছে। মাথার মধ্যে হালকা ব্যথা অনুভব করছে, যার জন্য মাথাটা বেশি ভারী মনে হচ্ছে নাঈমের। জ্বরও এসেছে গায়ে। আজকে ওদের কেউই বের হয়নি। সবাই এখন নাঈমের পাশেই বসে আছে। মিষ্টি ভীষণ ক্ষেপেছে পরীর উপর। ওর ধারণা পরী এই কাজ করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর খুব ভয় করছে, এখানে থাকতে ইচ্ছে করছে না। তখনই ঘরে প্রবেশ করলো শায়ের। নাইমের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন কেমন আছেন? নাইম চোখ তুলে তাকিয়ে আলতো হাসলো। জি ভালো। চেয়ার টেনে বসে শায়ের বলল, ভাগ্য ভালো যে আমি ঠিক সময়ে পৌঁছেছিলাম। রাতে জ্বরটা বেড়েছিল, ভাবলাম বের হব না, আল্লাহই নিয়ে গেছে আমাকে। আপনার কি মনে হয়, মানে কাজটা কি করতে পারে? আমার মনে হয় বিপক্ষ দল এই কাজ করেছে, আর নয়তো আপনার উপর কারো ক্ষোভ ছিল। আপনার সাথে কি কারো মনোমালিন্য হয়েছে? নাইম মাথা নেড়ে না বলল, তাহলে বুঝতে পারছি না। বন্যার কারণে লোকজনও লাগাতে পারছি না। পালক বলে উঠল, জমিদার এবং ওনার ভাই এখন কোথায়? দেখছি না তো। ওনারা শহরে গিয়েছেন, দুদিনের মধ্যেই ফিরে আসবে। আমি এখন আসি। শায়ের উঠে চলে গেল। মিষ্টি বলল, আমি নিশ্চিত কাজটা পড়ে করেছে। পালক শায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছেলেটা অদ্ভুত। মেয়েদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলে না। ওই অদ্ভুত এর মধ্যে ভূত আছে। এই জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি, বুঝি না। শোন নাইম, আমি আর কোনো কথা শুনবো না। এবার আমরা ফিরে যাচ্ছি। নাইমকে শাসিয়ে কথাটা বলে মিষ্টি। প্রত্যুত্তরে নাইম বলল, আমাকে পরীর সাথে কথা বলতে হবে। কাজটা কি সে সত্যিই করেছে? পরী আপার লগে দেখা করার কথা ভুললা যান সাহেব। আপার পরাণ থাকতে বেড়া মাইনষের সাথে সামনে আইব না। হাতে ফলের থালা নিয়ে ঘরের ভেতরে এলো কুসুম। তারপর আবারও বলতে লাগলো, পরী আপা আমারে পাঠাইছে আপনাগো সব কইতে। জানেন তো, আমগো বড় মা আপারে কসম দিয়েছে, হ্যাঁ যেন কোনো পুরুষের মুখ না দেখায়। কিন্তু কেন কসম দিছে তা আপাও জানে না। আপনাগোকেও অন্দরে গেছিল। আপা জানে, কিন্তু হ্যাঁ আপনাগো ক্ষতি চায় না। এই গ্রামের মানুষ একে অন্যের শত্রু, তাই আপা চায় আপনাগো ক্ষতি না হোক, আর আপনাগো সাবধান থাকতে কইছে। রাতের বেলা বাহির হইবেন না, সব সময় শায়ের ভাইয়ের সাথে থাকবেন। কথা শেষ করে কুসুম চলে গেল। কুসুমের কথার মানে পুরোপুরি কেউ বুঝতে না পারলেও পালক বুঝেছে। ও বলল, তার মানে মালা বেগমের কসমের জন্য পরী কারো সামনে আসে না, এমনকি নিজের চাচার সামনেও না। কারণ কি? পরীর রূপ, নাকি এর মধ্যে অন্য কারণ আছে? বেশি ভাবিস না পালক, ওদের সম্পর্কে জানার দরকার নেই। আজ নাইমের উপর হামলা করেছে, কাল আমাদের উপরও করতে পারে। তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। ভয়ে জড়ানো কণ্ঠে বলল রুমি। নাইম এবার রাগ করে বলল, তোরা থামবি? এক চিন্তায় মরে যাচ্ছি, আরেক চিন্তা ঢোকাচ্ছিস মাথায়। আমার মনে হচ্ছে কুসুম সব কথা বলেনি। এই বাড়ির সবাই আমাদের থেকে কিছু আড়াল করছে। অন্দরে যা হচ্ছে তা সব কিছু পরীর মা জানে, কিন্তু আমার মাথায় যে ভাবনাটা ঢুকছে সেটা হলো পরীর চাচা। পালকের কথায় শেখর বলল, বিয়ে করেনি তাই তো? তার বউ হয়তো মারা গেছে, এজন্য আর বিয়ে করেনি। আর এসব ব্যাপার বাদ দে তো। আমরা দুদিনের অতিথি বলতে গেলে, কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে? আসিফ বলল, সেটাই ঠিক, বেশি গোয়েন্দাগিরি করলে শেষে আমাদেরই বিপদ। কেউ আর কোনো কথা বলল না। নাইম ভাবছে, শায়ের কথা শুনে মনে হলো ও কিছুই করেনি, কিন্তু কে করেছে? মাথা ফেটে যাচ্ছে নাইমের। অন্যদিকে পালক ভাবছে মালার কথা। মালা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু কি জানে? কুসুম ছুটে গেল পরীর কাছে। এতক্ষণ সব লুকিয়ে শুনেছে সে। পরীর খবরটা দিতেই ছুটে গেল। পরীর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে পরী মুচকি হাসল। বলল, শহুরে বাবু, পরীর লগে কথা কইতে চায়। এসব স্বপন দেহা ভালো না কুসুম। পরী তারে কিছুই করব না। পরীর বাপে জানলে অনেক কিছু করব। একখান কথা জিগাই আপা, বড় মা আপনারে কসম দিছে কেন? জানি না রে কুসুম, আম্মার মনে অনেক কষ্ট। সোনা আপার তো কোনো খবর নাই, রূপা আপা থাকতেও নাই। আমারে নিয়ে অনেক চিন্তা করে আম্মা। রূপ থাকা হইল অভিশাপ রে কুসুম। কন কি আপা, আপনি মেলা সুন্দর। যার লগে আপনার বিয়ে হইব হ্যাঁ অনেক ভাগ্যবান।
না রে কুসুম, রূপ আসিল বইল্লা সবাই সোনা আপার দিকে খারাপ নজরে তাকাইতো। রূপা আপারে তো একটু থামলো পরি। ধরা গলায় বলল, আমার দিকে কেউ খারাপ নজর না দেয় তাই আম্মা কসম দিছে আমি যেন কাউরে মুখ না দেখাই। পুরুষ মানুষের নজর খুব খারাপ, মন চায় চোখ দুইটা উডাই ফেলাই। কুসুম চুপ করে রইল, রাগে শরীর কাঁপছে পরীর। কুসুমের মনে হলো পরি বোধহয় কারো লালসার শিকার হয়েছিল, কিন্তু জিজ্ঞেস করলো না, পরীকেই বলতে দিল। আজকের পুরুষ মানুষ সুন্দর কিছু দেখে মুগ্ধ হয় না, লালসার চোখে দেখে। সুন্দর ছুতে পাগল হয় তারা, হিংস্র থাবা দিবে সব সৌন্দর্য শেষ্য কইরা দিবে। আমার কাছে ওই পুরুষকে বাঁচার দরকার নাই। জানোস কুসুম, আমি একটা মানুষের খুন করতে চাই, যে তিনটা জীবন নষ্ট করতে চাইছিল। চমকালো কুসুম। পরীর দিকে তাকিয়ে ভাবলো, এত সুন্দর ফুলকে কে নষ্ট করতে চেয়েছিল? সে বলল, ক্যাডা আপা? মুহূর্তেই পরীর ভাবগতি বদলে গেল। বলল, তা দিয়ে তুই কি করবি? আম্মা এব কখন? একটু ভয় পেল কুসুম। এতক্ষণ তো ভালো করে কথা বলছিল, এখন আবার হলো কি? কুসুম বলল, কবিরাজ দেখান হইলেই আইব, তুই এই যা এখন। কুসুম কোনো মতে ছুটে পালালো। পরি জানালার সামনে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে রূপালীর কথা ভীষণ মনে পড়ছে পরীর। অনেকদিন দেখে না রূপালীকে। প্রিয়জন দূরে থাকলে বুঝি এমন কষ্ট হয়। পানি এলো পরীর চোখে। বোনদের খুব মনে পড়ে ওর। যাদের সাথে শৈশব কেটেছে আজ তারাই নেই। রাতে মালার অবস্থার অবনতি হলো। কবিরাজ দেখিয়া কোনো লাভ হলো না। শ্বাসকষ্ট হচ্ছে মালার। জেসমিন মালার পাশে বসে চোখের পানি ফেলছে। পরীকে খবর দিতে না চাইলেও সে খবর পেয়ে যায়। জুম্মান গিয়ে পরীকে খবর দিতে পরী ছুটল মায়ের ঘরের দিকে। পথিমধ্যে কিছু একটা ভেবে থেমে গেল। তারপর আবারও ছুটল পালকদের ঘরে। পরীর কথা শুনে ওরা সবাই ছুটে গেল মালার ঘরে। মালা যখন যন্ত্রণায় ছটফট করছিল, সবাইকে একসাথে আসতে দেখে জেসমিন আঁতকে ওঠে। পালক এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? আমাকে দেখতে দিন। জেসমিন বলে উঠল, তোমরা সবাই চইলা যাও, আপা এমনিই ঠিক হইয়া যাইব। পরী খেপে গেল জেসমিনের উপর, বলল, বাধা দেন কেন? আমার আম্মা ভালো হইলে তো আপনার ক্ষতি, তাই না? আমার আম্মার যদি কিছু হয় তাইলে ভালো হইব না, সইরা যান কইতাছি। জেসমিন কাঁদতে কাঁদতে পরীর হাত ধরে বলল, পরী তুমি চইলা যাও, আপার ভালো চাই দেখাই কইতাছি। গর্জে উঠে পরী, হাত ছাড়েন আমার। ওই বুড়ি আর আপনি আমারে খালি কবিরাজের কাছে নিয়ে যান, যাতে আম্মা ভালো না হয়। আমি এবার সব বুঝছি, আপনাকে কারণে আমি আমার ঘরে আইতে পারি না। আম্মাকে ভালো হোক, তারপর ওই বুড়িরে আমি ওর স্বামীর কাছে পাঠাইয়া দিমু। ডাক্তার আপা, আপনি আম্মারে দেখেন। মাথা নেড়ে পালক কাছে যেতে জেসমিন আবারও না করেছে। উপস্থিত সবাই অবাক হচ্ছে, জেসমিন এরকম করছে কেন? পরি বারবার অপমান করছে, তবুও জেসমিন মানছে না। শেষে পরি আর রুমি টেনে ঘরের বাইরে নিয়ে এলো জেসমিনকে। মিষ্টিও চলে এসেছে। ঘণ্টাখানেক পালক ছিল মালার কাছে। মালাকে একটু সুস্থ করে পালক বাইরে আসতেই পরি বলল, কি হয়েছে আম্মার? আম্মা ভালো হইব তো? পালক কিছু না বলে জেসমিনকে ডেকে ভেতরে নিয়ে গেল। বাকিদের বাইরে অপেক্ষা করতে বলল। পরির তর্স হইছে না। রুমি পরীকে সান্ত্বনা দিল, কারণ মেয়েটা শব্দ করে না কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর পালক এসে পরীকে বলল, পরি, তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, শহরে নিয়ে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। যা করার জলদি করতে হবে। কবিরাজ তোমার মাকে ভালো করতে পারবে না। পরীর ভয় হলো মালাকে নিয়ে। মালার কিছু হলে পরী কাকে নিয়ে থাকবে? শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চেষ্টা করেও নিজেকে শক্ত রাখতে পারছে না পরী। মায়ের প্রতি সব মেয়েরাই দুর্বল হয়। সব কষ্ট তারা হাসি মুখে মেনে নিলেও মায়ের কষ্ট মানতে পারে না। নারীর মন কোমল পদ্মের ন্যায় পরিস্ফুটিত। মায়ের জন্য মন চোখ দুটোই কাঁদছে পরীর। নিজেকে আজ দুর্বল মনে হচ্ছে। পালক পরীর কাঁধে হাত রেখে বলল, চিন্তার কোনো কারণ নেই পরী, ভালো ডাক্তার দেখালে তোমার মা ভালো হয়ে যাবে। পরী কৃতজ্ঞতার সহিত পালকের দিকে তাকালো। পালক সৌজন্যমূলক হাসি দিল। ঘরে গিয়ে পালক কারো সাথে কোনো কথা বলল না। সকালে কারো চিল্লানির আওয়াজে ঘুম ভাঙে পালকের। বাইরে এসে দেখে মালা পরীকে মারছে, চুলের মুঠি ধরে মেরেই যাচ্ছে।
জেসমিন মালার হাত ধরে টানছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পালক নিজেও দৌড়ে গেল, পরীকে ছাড়িয়ে বলল, কি করছেন? এভাবে কেউ মারে নাকি? ওরে মাইরা ফেলামো আমি। শরীর ভালো আছিল না দেইখা কাইল কিছুই করতে পারেনি। বড় মানুষের মুখে মুখে তর্ক করা শিখছো, এমন মায়া লাগবো না আমার। পরি বলল, সব সময় আমার লগে এমন করেন কেন আম্মা? আমি আপনার ভালো চাই দেইখা? মালা পরীকে থামিয়ে বলল, তোরে আমার ভালো দেখতে হইব না, তোর মুখ বন্ধ রাখলেই আমার ভালো। আল্লাহ কেমন মাইয়া আমার পেটে দিল। মালা বিলাপ করতে করতে চলে গেল। পরি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। জেসমিনের সাথে খারাপ ব্যবহার করার জন্য প্রায়ই পরি মার খেত, আজও তার ব্যতিক্রম হলো না। মায়ের এরকম আচরণ পরির ভালো লাগে না। আফতাব বিকেলে ফিরে এসেছে, কালকে আসার কথা ছিল কিন্তু আজকে হুট করে চলে এসেছে। মালার অসুস্থতার খবর পালক নিজে আফতাবের কাছে বলল। এও বলল যে যেন মালাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখান। নিজের পরিচিত একজন ডাক্তারের ঠিকানাও পালক দিল আফতাবকে। আফতাব দেরি করল না, পরদিন সকালেই চলে গেল মালাকে নিয়ে। পরীকেও জানানো হলো না।